বাংলাদেশের এখন পরিকল্পনা যেন তেন প্রকারে নিউক্লিয়ার বোম ভাড়া নিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করা। আজকের পর্বেই আপনাদের পরতে পরতে তার প্রমাণ দেব। একটা দেশ যে নিজের শক্তিতে নিউক্লিয়ার বোম বানানো তো দূরের কথা, যারা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পর্যন্ত তৈরির কোনো পরিকল্পনা নেই, তারা এই মুহূর্তে প্ল্যান এবং পরিকল্পনা করছে ভারতের বিরুদ্ধে একদা তাদের শত্রু একটি দেশ পাকিস্তানের কাছ থেকে নিউক্লিয়ার বোম ভাড়া নিয়ে তারা ভারতের ওপর চোখ রাঙাবে। এই ধরনেরই সম্ভবত প্ল্যান করছে বাংলাদেশের মৌলবাদ মোহাম্মদ ইউনূসের প্রশাসন, এবং সেগুলো বেশ ফলাও করে ওপার বাংলার যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে তারা প্রচার করছে। আজকে শোনাবো আপনাদের সেই বক্তব্য, শোনাবো যে কিভাবে ভারতের বিরুদ্ধে নিউক্লিয়ার বোম ভাড়া করে পাকিস্তান থেকে ভারতের ওপর চাপ সৃষ্টি করার একটা পরিকল্পনা করা হচ্ছে। সেই বক্তব্য আপনাদের সামনে শোনাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা যদি বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, সেখানে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশের একটা সুবিধাও রয়েছে, অসুবিধাও রয়েছে। কেন না, বাংলাদেশের সঙ্গে শুধুমাত্রই বর্ডার শেয়ার করছে তিন দিক থেকে ভারতবর্ষ, আর একটা ছোট্ট দিক থেকে মায়ানমার। এছাড়া বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। অর্থাৎ বাংলাদেশের আশীর্বাদ বলতে পারেন এই কারণে যে তাদের শুধুমাত্রই মূলত একটা দেশ অর্থাৎ ভারতবর্ষের সঙ্গেই তাদের 95% বর্ডার শেয়ার করতে হচ্ছে, সেটি আবার পশ্চিমবঙ্গের সঙ্গে, এবং অন্য একটু ছোট্ট অংশ মায়ানমারের সঙ্গে তাদের বর্ডার শেয়ার করতে হচ্ছে। অর্থাৎ একেবারেই ভারতবর্ষের কোলে ঢুকে বসেই রয়েছে বাংলাদেশ। এবং যে বঙ্গোপসাগরের কোস্টাল এরিয়া বাংলাদেশ ভারতের কার্যত বলা চলে দুজনেরই অ্যাক্সেসেবল। কিন্তু আজকের পর্বেই আপনাদের শোনাবো যে বাংলাদেশও জানে যে বাংলাদেশের কোস্টাল এরিয়াতে ভারতের সেখানে দুটো সাবমেরিন সবসময় রেডি হয়ে রয়েছে, যে সেখানে বাংলাদেশের কোনো যুদ্ধ জাহাজকে ভিড়তে দেওয়া হয় না। সেই তথ্য প্রমাণ আপনাদের সামনে জানাবো। এতৎসত্ত্বেও বাংলাদেশের কিছু কিছু মানুষ মনে করছেন, এবং সম্ভবত প্রশাসনও পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়িয়ে কার্যত সেই বার্তাই দিচ্ছেন যে পাকিস্তান থেকে তারা পরমাণু বোমা ভাড়া করে এনে ভারতকে ভয় দেখানোর চেষ্টা করবেন, আর তাতে নাকি ভারতবর্ষ ভয় পেয়ে গিয়ে বাংলাদেশের সমস্ত অভাব অভিযোগ শুনে নেবে। এরকমই তাদের পরিকল্পনা আপনাদের শোনাবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। প্রথমেই আপনাদের আমি একটা অডিও শোনাবো। সেই অডিওতে আপনি বলতে শুনবেন যে বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তি তিনি বলছেন যে ইমিডিয়েট বাংলাদেশের উচিত অন্তত শর্ট রেঞ্জের 20টা পরমাণু অস্ত্র পাকিস্তান থেকে নিয়ে আসা, এবং সেগুলো ভারতের বিরুদ্ধে একেবারেই তৈরি করে রেখে দেওয়া। এটা হচ্ছে একটা ডেটারেন্ট এফেক্ট, অর্থাৎ ভারতকে ভয় প্রদর্শনের জন্যই এই পরমাণু অস্ত্রগুলো পাকিস্তান থেকে ভাড়া করে নিয়ে আসতে চাইছে বাংলাদেশ। শুনুন অডিও রেকর্ডটা, আপনারা শুনুন। আসাদুজ্জামান বলে এক ব্যক্তি, বাংলাদেশের খুব বিখ্যাত একজন ব্যক্তি, তার মুখে এই বক্তব্য শুনুন। কথাগুলো হয়তো হাস্যকর মনে হতে না, তাও আমি বলছি যে পাকিস্তানের কাছ থেকে আমরা যদি প্রায় গোটা 20 শর্ট রেঞ্জ নিউক্লিয়ার মিসাইলস একটু বসানো খুব একটা কঠিন না, এটা আমি প্রপোজ করছি রাওয়াতে। ভারতের সাথে কি আমরা যুদ্ধ অবস্থা? না না, কথাগুলো হয়তো হাস্যকর মনে হতে না, তাও আমি বলছি যে পাকিস্তানের কাছ থেকে আমরা যদি প্রায় গোটা 20 শর্ট রেঞ্জ নিউক্লিয়ার মিসাইলস একটু বসানো খুব একটা কঠিন না, এটা আমি প্রপোজ করছি রাওয়াতে। ভারতের সাথে কি আমরা যুদ্ধ অবস্থা? না না, শুনলেন বন্ধুরা, তাদের প্ল্যান হচ্ছে যে নিজেদের তো ক্ষমতা নেই যে পরমাণু অস্ত্র ছেড়ে দিন, পঞ্চম প্রজন্ম কেন, চতুর্থ প্রজন্মের বিমানও তারা তৈরি করা তো দূরের কথা, ওই গুটি কয়েক তাও আবার চীনের কাছ থেকে ভাড়া নিয়ে আসে। তারা নাকি পাকিস্তান থেকে পরমাণু অস্ত্র নিয়ে এসে ভারতের বিরুদ্ধে ভয় দেখাবে। আপনাদের যেটা বলে আমি শুরু করলাম যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা তখনই ভালো যে যদি তারা তাদের একটা 90% বর্ডার যখন ভারতের সঙ্গে শেয়ার করছে, সেই ভারতের সঙ্গে যদি তাদের শান্তিপূর্ণ সহাবস্থান থাকে, তাহলে বাংলাদেশ দেখুন নিরাপদ। তার কারণ মিয়ানমার ছাড়া আর অন্য কোনো দেশের সঙ্গে তাদের বর্ডার শেয়ার করতে হচ্ছে না। কিন্তু বাংলাদেশের মতো একটা অনুন্নত দেশ সমস্ত দিক থেকে তারা ভারতবর্ষের মধ্যে ঢুকে কার্যত রয়ে গিয়েছে ভৌগোলিকভাবে। 90% ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে বর্ডার যারা শেয়ার করছে, তারা ভারতের সঙ্গে মিত্রতা না করে যদি শত্রুতা করে, তাহলে এর পরিণাম কি হতে পারে আপনারা কল্পনা করে দেখতে পাচ্ছেন। বিশেষ করে এইরকম একটা অলরেডি ভারতের পকেটে ঢুকে যাওয়া একটা দেশ, যেটি চারদিক থেকেই ভারত কার্যত এমনিতেই ঘিরে ধরেছে, সেটা বাংলাদেশের বোঝার ক্ষমতা নেই। কেন চারদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ম্যাপটা, আপনি দেখুন বাংলাদেশের পূর্ব দিক, উত্তর দিক এবং পশ্চিম দিক, এই তিনটে দিকেই কিন্তু ভারতের সঙ্গে তাদের বর্ডার শেয়ার করতে হয়, এবং পূর্ব দিকের কিছুটা অংশ তাদের মায়ানমারের সঙ্গে অল্প কিছুটা বর্ডার রয়েছে।
এবং শুধু তাই নয়, যদি বঙ্গোপসাগরের দিকের কথা ভাবেন, আপনারা বলতে পারেন যে বঙ্গোপসাগরটা উন্মুক্ত। আসলে বঙ্গোপসাগরেও বাংলাদেশ কিচ্ছু করতে পারবে না, তার কারণ ভারতের পরমাণু শক্তিধর সাবমেরিন সেইগুলো কিন্তু কন্টিনিউয়াস বঙ্গোপসাগরে থাকে, বাংলাদেশের একটা ছোট জাহাজকে পর্যন্ত বঙ্গোপসাগরে ভিড়তে দেয় না। আসুন সেই বক্তব্যই বলছেন এই ভদ্রলোক, যার গলা আপনারা শুনলেন। কিভাবে ভারতের দুটো পরমাণু ডুবোজাহাজ বঙ্গোপসাগরে বাংলাদেশকে গার্ড করে রাখে সেটা শুনুন, এনার মুখ থেকেই শুনুন। কোস্টলাইন পুরা কন্ট্রোল করতেছে ইন্ডিয়া, তোমাকে বেরোতে দিবে না। ওই দুইটা সাবমেরিন, আপনি নেভির কাউকে জিজ্ঞেস করেন, দুইটা সাবমেরিন আমাদেরকে কোস্টাল এরিয়া থেকে বেরোতেই দেয় না ইন্ডিয়ানসরা, বুঝছেন? তো আমাদের কেন দরকার? ওই যে নিউক্সগুলো বসাইলে না ডেটারেন্ট এফেক্ট হবে। শুনলেন বন্ধুরা বক্তব্যটা, যে ভারতের দুটো পরমাণু শক্তিধর ডুবোজাহাজ সেগুলো কার্যত বঙ্গোপসাগরের কোস্টাল লাইনে বাংলাদেশের কোনো যুদ্ধ জাহাজ বা কোনো জাহাজকে ভিড়তে দেয় না। এই রকম জানা সত্ত্বেও, অর্থাৎ চারদিক থেকেই বাংলাদেশ কার্যত ইতিমধ্যেই ভারত ঘিরে ফেলেছে। বাংলাদেশের চারদিক থেকেই ভারত ঘিরে ফেলেছে, তার কারণ তিনটে দিক থেকেই ভারত সৈন্য ডিপ্লয় করতে পারে। আর চতুর্থ দিক থেকে সেটা বাংলাদেশ স্বীকারই করে নিচ্ছে যে ভারত বাংলাদেশের একটা ছোট্ট জাহাজকে সেখানে ভিড়তে দেয় না। অর্থাৎ চারদিক থেকে এমনিতেই ট্র্যাপ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশ চারদিক থেকে এমনিতেই ট্র্যাপ। কাজেই বাংলাদেশ যদি কোনো যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করে, সেখানে ভারতের পক্ষে অত্যন্ত সহজ হবে এই গোটা বাংলাদেশটাকেই দখল করে নেওয়া। ওই চট্টগ্রাম নোয়াখালী নয়, গোটা বাংলাদেশটাই ভারতের হাতে চলে আসতে পারে যদি বাংলাদেশ ক্রমাগত ট্যাফু করতে থাকে। আপনাদের শোনাতে চাইবো আরো একটা বক্তব্য, কতটা ইম্পর্টেন্ট আপনাদের শোনাবো, আপনাদের শোনাটা দরকার। যে দেখুন, মোহাম্মদ ইউনুস তো এই ধরনের কথা আমার আপনার সামনে বলবেন না, কিন্তু মোহাম্মদ ইউনুস কি ভাবছেন তার কিছুটা প্রতিফলন পড়বে তাদের উপদেষ্টা মণ্ডলীর কেউ কেউ, কিংবা তাদের সরকারকে যারা ভালোবাসেন তাদের কেউ কেউ যখন বক্তব্য রাখেন, তাদের বক্তব্যে কিন্তু এই মৌলবাদী নেতাদের কিছুটা ব্লু প্রিন্ট ফুটে ওঠে। আপনাদের আরো একটা অডিও কল আমি শোনাবো। অডিও কলে বলা হচ্ছে যে আমাদের যে সমস্ত বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলোকে পাকিস্তানি ফৌজদের ব্যবহার করতে দেব 6 মাস 1 বছর। তারা ভারতকে অবজার্ভ করবে। ভারতের বিশাখাপত্তনমে যে ভারতের সেনাবাহিনী সেনা ঘাঁটি রয়েছে সেটাকে তারা অবজার্ভ করবে, আর পাকিস্তান থেকে তারা নিউক্লিয়ার বোম এনে ওই সমস্ত জায়গায় রেখে দিয়ে ভারতের ওপর চোখ রাঙাবে। ভাবুন, প্ল্যানটা একবার ভেবে দেখুন। দেখুন, আমি আপনি অত বুদ্ধিমান নই, আমাদের আন্তর্জাতিক বিষয়ের জ্ঞানও খুব সীমিত, কিন্তু বাংলাদেশের এই সমস্ত লোকগুলো যা বক্তব্য বলেন তার থেকে অন্তত আমার আপনার বুদ্ধি বেশি, কথা আপনি বলতে পারবেন এই বক্তব্যটা শোনার পর। আসুন বক্তব্যটা আগে শুনুন, প্ল্যানটা আপনারা শুনুন, বাংলাদেশের প্ল্যানটা শুনুন। প্ল্যান হচ্ছে যে লাল ফৌজ অর্থাৎ চীনা সেনাদের বাংলাদেশের বন্দরকে তারা ব্যবহার করতে দেবেন, 6 মাস 1 বছরের জন্য বন্দরকে ব্যবহার করতে দেবেন, আর পাকিস্তানের সাহায্য নিয়ে পরমাণু অস্ত্র সেগুলো রেখে দেবেন ওই বন্দরের আশপাশে বিশাখাপত্তনমের দিকে তাক করে। বক্তব্যটা শুনুন, তারপরে আসবো ব্যাখ্যায়। শুনুন অডিও কল। বলতে চাচ্ছি যে এই সোয়াচ অফ নো গ্রাউন্ড, এখানে কিন্তু আমরা চাইনিজ নেভিকে অপারেট করতে দিতে পারি। ওরা এখান থেকে সাবমেরিনস রাখবে, 6 মাস 1 বছর রাখবে এবং মনিটর করবে। বিশাখাপত্তনম এখন ওদের নেভাল হেডকোয়ার্টার্স, বুঝছেন? এবং সেখানে আমেরিকার টেকনোলজি নিয়ে ইন্ডিয়া 2টা নিউক্লিয়ার সাবমেরিন বানানোর কাজ শুরু করছে। আমরা যদি এই নিউক্স বসাতে পারি পাকিস্তানের, আর চায়নার নেভাল সাবমেরিন যদি এখানে আনতে পারি, ইন্ডিয়ার পুরা বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে। শুনলেন বন্ধুরা, বক্তব্যটা আপনারা শুনলেন। ভাবুন যে একটা দেশ সে নাকি দুটো দেশের কাছ থেকে দু ধরনের জিনিস ধার নেবে, একটা হচ্ছে পাকিস্তান থেকে পরমাণু অস্ত্র ধার নেবে, আর দ্বিতীয়টা হচ্ছে চীনের কাছ থেকে তারা যুদ্ধ জাহাজ ভাড়া নিয়ে তারা ভারতের ওপর নিরীক্ষণ চালাবেন। ভাবুন কতটা হাস্যকর যে একটা দেশ তাদের নিজেদের নিউক্লিয়ার বোম নেই, সেটা আমি মেনে নিলাম, কিন্তু নিউক্লিয়ার বোম ছাড়াও তো পার্শ্ববর্তী দেশকে যুদ্ধকালীন পরিস্থিতিতে আক্রমণের জন্য অন্তত কিছু ব্যালিস্টিক মিসাইল ফিসাইলও থাকবে, সেই সমস্ত রেখেও তো ভারতকে ভয় দেখানোর চেষ্টা করতে পারে। কিংবা ধরুন নিজেদেরও তো কিছু যুদ্ধজাহাজ রয়েছে, সেই যুদ্ধজাহাজ দিয়েও তো ভারতের মোকাবিলা করতে পারে। সেটা না করে যদি চায়না এবং পাকিস্তানের হেল্প নিয়ে তারা যদি ভারতকে এইভাবে রুখে দেওয়ার চেষ্টা করে, প্রথম কথা ভারত আঙুল চুষবে। এটা কেন তারা মনে করে নিচ্ছেন সেই প্রশ্ন যেমন খুব স্বাভাবিকভাবেই উঠবে, তেমনি আবার উল্টো দিক থেকে ভাবুন যে পাকিস্তান এবং চীন তারা যদি তর্কের খাতিরে এটা করেও তারা কি বিনা স্বার্থে করবে? এবং যখন বাংলাদেশ আসতে বলবে তখন বাংলাদেশে তারা চলে আসবে, নোঙর ফেলবে। আবার বাংলাদেশ যখন বলবে বাবা হয়ে গেছে ভয় দেখানো, ভারত তো ভয় পেয়ে গিয়েছে, এবার তোমরা চলে যাও, পাকিস্তান বাংলাদেশ তখন সুরসুর করে চলে যাবে। অদ্ভুত প্ল্যান করছে একটা। ভাবুন
যে নিজেদের দেশের দরজা কার্যত খুলে দিচ্ছে অন্য দেশের জন্য। এর থেকে আত্মঘাতী গোল আর হতে পারে? আপনি ভাবতে পারেন যে দুটো দেশ কি কখনো কেউ কারুর বন্ধু হতে পারে? এইটুকু জ্ঞান যে সমস্ত নেতা নেতৃত্বদের নেই, যে এই মুহূর্তে বন্ধু দেশ বলে কিচ্ছু কনসেপ্ট হয় না, আজ যে বন্ধু কাল সে শত্রু। বিশেষ করে বাংলাদেশের ইতিহাস তো বলেই যে চীন এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের জন্ম লগ্ন থেকে ভালো সম্পর্ক এমন যখন নয়, এটা জানার পরেও কিরকম ভাবুন, কার্যত চোরেদের জন্য নিজের বাড়ির দরজা খুলে দিলে গৃহস্থদের যেমন দেখায়, ঠিক তেমনি বাংলাদেশ ওই পাকিস্তান এবং চীনের কাছে তাদের আত্মসমর্পণ করার চেষ্টা করছেন। এই যাদের প্ল্যান এবং প্রোগ্রাম, তারা নাকি ভারতের সঙ্গে যুদ্ধে এঁটে উঠবে। আপনাদের আরো একটা আমি কথা বলি এই প্রসঙ্গে, দেখুন আপনাদের সমর্থন আছে কিনা আমাকে বলবেন। দেখুন, যুদ্ধ না শুধুমাত্র অস্ত্র শস্ত্র দিয়ে হয় না, অস্ত্র শস্ত্র সবারই আছে। দেখুন, পাকিস্তানের সঙ্গে ভারতের যখনই যুদ্ধ হয়েছে, তখন পাকিস্তানকে কোণঠাসা করেছে ভারত কিসের জন্য জানেন? শুধুমাত্র অস্ত্র শস্ত্রের জন্য নয়। তার কারণ ভারতের থেকে সামরিকভাবে পাকিস্তান পিছিয়ে থাকলেও এতটাই পিছিয়ে নেই যে ভারত প্রত্যেকবার পাকিস্তানের সঙ্গে জিতে যাবে। আপনাদের তো আমি একটা উদাহরণ দিয়েছি, ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে, ইউক্রেন সম্ভবত ওই 30-এর ধারে কাছে গোটা বিশ্বের মধ্যে সব থেকে সামরিক শক্তিশালী দেশ, সেখানে রাশিয়া 2 নম্বর শক্তিশালী দেশ। তা সত্ত্বেও আপনাদের আমি বলেছি যে রাশিয়া কিন্তু ইউক্রেনকে হারাতে পারছে না, এটা তো বাস্তব। দীর্ঘ 2 বছর টানা যুদ্ধ চলার পরেও মাত্র কিছুটা ভূখণ্ড রাশিয়া দখল করতে পারলেও বাকি কিচ্ছু হয়নি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে। রাশিয়া কিন্তু তেমন ভাবে সাফল্য লাভ করেনি। তাহলে তো এই বাংলাদেশের মৌলবাদী যে সমস্ত বক্তব্যগুলো শোনালাম, এই নেতাদের যদি এরকম যদি বুদ্ধি থাকে, তাহলে তো যে কেউ বলে দিত যে রাশিয়া 2 দিনের মধ্যে হারিয়ে দেবে। কই, সেটা তো হওয়া সম্ভব হলো না। সেই কারণেই আমি বলছি, যুদ্ধ শুধুমাত্রই কার কটা পরমাণু অস্ত্র রয়েছে, কার কটা ব্যালিস্টিক মিসাইল রয়েছে, কার কটা পরমাণু শক্তিধর সাবমেরিন রয়েছে, এর ভিত্তিতে হয় না। যুদ্ধ হয় বুদ্ধিতে। 1971 সালেও যখন যুদ্ধ হয়েছিল, বাংলাদেশকে সমর্থন জানিয়ে ভারত যখন বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তখনও কিন্তু যুদ্ধে ভারত এবং পাকিস্তান দুটোই কাছাকাছি শক্তিধর দেশ ছিল। তা সত্ত্বেও 93,000 পাকিস্তানিকে ভারতীয় সেনাদের পায়ে পড়তে হয়েছিল। কেন বলুন তো? তার কারণ বুদ্ধিতে ভারত জিতে গিয়েছিল। আপনার কাছে পরমাণু অস্ত্র 172টা কেন, 1,72,00,000টা থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও আপনি কিচ্ছু করতে পারবেন না যদি এই ধরনের বুদ্ধি আপনারা ব্যবহার করেন। ভারত পাকিস্তানের সঙ্গে যতবার যুদ্ধ হয়েছে, ভারতের প্রত্যুৎপন্ন মতিত্ব, ভারতের ইন্টেলিজেন্স, ভারতের সেনাদের যে সমস্ত কৌশলগত দিক ছিল, সেগুলোই ভারতকে জিতিয়েছিল। কোথাও কি দেখেছেন যে ভারত কোনো একটা জায়গা কবজা করে নিয়েছে? কিন্তু এমন পরিস্থিতির ভারত সৃষ্টি করেছিল, কোথাও রাস্তা বন্ধ করে, কোথাও রসদ বন্ধ করে, কার্যত পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1971 সালে সব থেকে বেশি পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাদের পায়ে পড়ে গিয়েছিল, সেটা হচ্ছে 93,000 সৈন্য। কিন্তু আপনারা ইতিহাসের পাতা খুলে দেখে নেবেন যে 1971 সালে ভারত এবং পাকিস্তানের সামরিকগত দিক থেকে এমন কোনো তফাৎ ছিল না। তাই সেই জন্যই আমি বাংলাদেশকে বলছি, এই ধরনের বুদ্ধি যারা নিচ্ছেন, যে আমাকে বাঁচানো বা নিজের ঘরের মহিলাদের বাঁচানোর জন্য যারা অন্য পরপুরুষের ওপর ভরসা করে, তাদের আর কি বুদ্ধি দেবেন বলুন? নিজের ঘরের যারা মহিলা রয়েছে তাদের সম্মান বাঁচানোর জন্য নিজে পাচ্ছেন না বলে আপনি ভাবছেন অন্য 4টে পুরুষকে ডেকে এনে আপনাদের ঘরের মহিলাদের সম্মান বাঁচাবেন? সেটা কি পসিবল? এইভাবেই আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম শুধু বোঝার সুবিধাতে। এক্স্যাক্টলি সেটাই হয়েছিল। আপনারা যারা ভাবছেন এই কথাটার মধ্যে কিছুটা ভালগারিটি রয়েছে, অ্যাকচুয়ালি নেই। পাকিস্তানের সঙ্গে 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, তখন পাকিস্তান কিভাবে বাংলাদেশের মা বোনেদের ওপর অত্যাচার চালিয়েছিল, কত রেপ হয়েছিল, সেটা আজও গোটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এত বড় মহিলাদের ওপর অত্যাচার কখনো ঘটেনি। কাজে এইরকম অত্যাচারিত মা বোনদের পর্যন্ত যেখানে হতে হয়েছে, যে দেশকে এত সাফারিংস এর মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেই দেশ আবারও তাদের ধর্ষকদের উপর ভরসা রাখছে। এর থেকে হাস্যকর আর কি বলবেন? এবং 20টা নাকি পরমাণু অস্ত্র ভারতের দিকে তাক করে বসিয়ে দিলেই ভারত নাকি সমস্তভাবে ভয় পেয়ে যাবে। অথচ বাংলাদেশের একটা ছোট্ট বুদ্ধিতে তারা বুঝছে না যে ইতিমধ্যেই তারা ট্র্যাপড। তারা এমনিতেই ভৌগোলিক অবস্থানগত দিক থেকে 3 দিকই তাদের ভারতবর্ষের চারিদিকে মোড়া। শুধুমাত্র পূর্ব দিকের মায়ানমারের একটি অংশ, সেটা ইতিমধ্যেই আবার আরাকান আর্মি দখল নিয়ে নিয়েছে। বাকি 3 দিকই স্থলপথে পশ্চিমবঙ্গের মধ্যে এমনি ঢুকে রয়েছে, বা ওই 7 সিস্টারের মধ্যে এমনি ঢুকে রয়েছে বাংলাদেশ। শুধুমাত্র বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরটা তাদের উন্মুক্ত ছিল। আর আপনাদের এই বক্তব্য শোনালাম আজকে বাংলাদেশের, তারা বলছে যে বাংলাদেশের 2টো সাবমেরিন কন্টিনিউয়াস পাহারায় থাকে, সেখানে সমুদ্র ছেড়ে দিন,
ওই কোস্টালে একটা বাংলাদেশি যুদ্ধ জাহাজকে ভিড়তে দেয় না ভারতীয় সেনা। কাজেই বুঝতেই পারছেন চারদিক থেকে এমনি যারা ট্র্যাপড হয়ে বসে রয়েছে তারা বলছে নাকি তাদের ধর্ষকদের কাছ থেকে লোক এনে ভারতবর্ষকে ভয় দেখাবে। দেখুন, বাংলাদেশের জন্য ভৌগোলিকগত দিক থেকে ভারতের সঙ্গে বন্ধুত্ব ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। তার কারণ আপনাদের ব্যাখ্যা করলাম, ভৌগোলিক অবস্থান দিকে একেবারেই একটা রাজ্যের মতো। আপনারা খেয়াল করে দেখুন অন্যান্য রাজ্যগুলো যেরকম, বাংলাদেশও ঠিক যেন ওরকম একটা রাজ্যের মতোই লাগছে, ভারতবর্ষের যেন একটা অঙ্গরাজ্যর মতোই কিন্তু ভৌগোলিক ম্যাপ সেটাকে বোঝাচ্ছে। সেই রকম একটা রাজ্যের মতো একটা দেশ তারা নাকি ভারতকে ভয় দেখাবে, তাও আবার তাদের শত্রু দেশের ওপর ভর করে। এই রকম যাদের চিন্তা ভাবনা, তাদের কাছে 20টা পরমাণু অস্ত্র কেন, 20,000 পরমাণু অস্ত্র দিলেও এই রকম যাদের বুদ্ধি এবং চিন্তা ভাবনা, তারা ভারতবর্ষের কেশাগ্র পর্যন্ত কখনোই স্পর্শ করতে পারবে না। তারা ভাবছে যে তারা ভারতবর্ষ বা ভারতবাসীকে ভয় দেখাতে পারছে, কিন্তু আপনাদের কি সত্যি বাংলাদেশের এই বক্তব্যগুলো শুনে কতটা হাস্যকর মনে হচ্ছে, বা আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই লিখে জানাবেন আজকের এই পর্বে। এখনকার মতো এখানেই শেষ করলাম।